নমস্কার। মাধ্যম পডকাস্টের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছেন শ্রী গোপাল সামন্ত মহাশয়। গোপালবাবু, মাধ্যমে আপনাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। গোপালবাবু বাঙালি, নাম থেকেই বোঝা যাচ্ছে ওনার নাম গোপাল সামন্ত, বাট উনি ছত্তিশগড়ের রায়পুরে সেটেলড। উনি দ্বিতীয় প্রজন্মের প্রবাসী এবং ছাত্র অবস্থা থেকেই তিনি বিভিন্ন ওখানকার সামাজিক কাজকর্মে সক্রিয় এবং বর্তমানেও তিনি অতি সক্রিয় সামাজিকভাবে। প্লাস ওখানে তিনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী রায়পুরের, এবং উনি নকশাল আন্দোলনটাকে ছত্তিশগড়ে খুব কাছ থেকে দেখেছেন। ওনার ছাত্রাবস্থা থেকে এবং বর্তমান পর্যন্ত উনি ওখানকার নকশাল আন্দোলনটাকে খুব কাছ থেকে দেখেছেন। আর এটাও একটা ভেরি ইন্টারেস্টিং কোইন্সিডেন্স যে আমরা জানি নকশালবাদ শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ থেকেই 60-এর দশকে। পরবর্তীকালে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গত কয়েক দশক আমরা দেখতে পাচ্ছি যে ছত্তিশগড়ে নকশালবাদটা একটা বিশাল একটা সমস্যাতে তৈরি হয়েছিল। এবং এটা বলা যাচ্ছিল যে স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষের সিকিউরিটি ফোর্সের যত মৃত্যু ঘটেছে, সেটা যত না এক্সটার্নাল ফোর্সের দ্বারা সেটা সংগঠিত হয়েছে, তার থেকে বেশি সংখ্যায় ভারতবর্ষের যে প্যারা সিকিউরিটি ফোর্স তাদের হত্যা হয়েছে বা তাদের প্রাণ গেছে এই নকশাল প্রবলেমের জন্য। তো আজকে আমরা বোঝবার চেষ্টা করব সেই নকশাল প্রবলেমটা অ্যাকচুয়ালি কী, সেটা কী, তার ব্যাকগ্রাউন্ড। পশ্চিমবঙ্গের ব্যাকগ্রাউন্ডটা আমরা খানিকটা জানি, সেটা নিয়ে আমরা আলোচনা করব না আজকে। আমরা বুঝতে চেষ্টা করব ছত্তিশগড়ের নিরিখে নকশালবাদটা কী করে সেখানে তৈরি হলো বিগত 3-4 দশকে। মেবি আফটার এমার্জেন্সির পর থেকেই আর্লি 80s থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে এবং 2001-2 সাল থেকে সেটা আরও প্রকট হয়েছিল সমস্যাটা। এবং গত 2 বছরে আমরা দেখতে পাচ্ছি সেটা আজকের দিনে যা খবর আছে সেখানে বোধহয় তাদের পলিট ব্যুরো যারা মেম্বার আছে 2 জন ছাড়া বাকি সবাই আইদার তারা মারা গেছেন, এলিমিনেট হয়ে গেছেন, অথবা সারেন্ডার করেছেন। একজন মিসির বেসরা, ঝাড়খণ্ডের এক পলিট ব্যুরো মেম্বার, তাকে এখনও ধরা যায়নি। এবং আমরা জানি সেই যার নাম আছে, যিনি ওয়ান অফ দি ফাউন্ডার অফ দি প্রেজেন্ট নক্সালিজম, সেই গণপতি। এবং গণপতির ব্যাপারটা তিনি খুবই একটা ধোঁয়াশার মধ্যে আছে, আমরা জানি না, বাট হি ইজ নট অ্যাক্টিভ, সেটুকু আমরা বলতে পারি। তো গোপালবাবু, একটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আলোচনা হলো। এবারে আপনার অভিজ্ঞতা আমি জানবো, যে আপনি একদম ছত্তিশগড়ের মাটি থেকে আমাদের বলবেন। তো এই যে নকশালবাদের ধারাটা নতুনভাবে পোস্ট এমার্জেন্সি পিরিয়ডে শুরু হলো পিপলস ওয়ার গ্রুপ থেকে, যে সশস্ত্র নকশালিজম বলতে যেটাকে বোঝায়, তো সেটার ছত্তিশগড়ের ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে আমাদের একটু আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন। দেখুন, প্রথম কথা তো নক্সাল আন্দোলন, এই আপনি যে কথাটা বললেন নকশাল আন্দোলন, ছত্তিশগড়ের নকশাল আন্দোলন ছিল না। যে চারু মজুমদার, কানু সান্যালের নকশাল আন্দোলন যেটা পশ্চিমবাংলা দেখেছে, আর যে নকশাল গতিবিধি, আমি গতিবিধি বলবো, নকশাল আন্দোলন বলবো না, যে নকশাল গতিবিধিটা ছত্তিশগড় দেখেছে, সেটার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। সে পার্থক্যটা এত বিশাল যে নকশালের কথাটাই ডিফারেন্স হয়ে যায়। ছত্তিশগড়ের নকশালবাদ বা ছত্তিশগড়ের নকশাল গতিবিধি ছিল এক ধরনের মাফিয়া আর সশস্ত্র নকশালবাদের একটা কম্বিনেশন ছিল। আর আজকে সত্যি বিরাট দিন যে বাংলা থেকে নকশাল শুরু হয়েছিল আর ছত্তিশগড়ে গিয়ে নকশাল শেষ হয়েছে। সেই জন্য বাংলা আর ছত্তিশগড়ের কম্বিনেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যখন আমরা নকশালের কথা বলবো। আজ না
100 বছর পরেও যখন বলা হবে, তখন এই দুটো প্রদেশকে নিশ্চয়ই সবাই মনে রাখবে, আর ইতিহাসে একটা স্থান থাকবে যে বাংলা থেকে নকশাল শুরু হয়েছিল আর ছত্তিশগড়ে নকশাল সমাপ্ত হয়েছিল। ছত্তিশগড়ের নকশাল গতিবিধি যেটা হয়েছে সেটা 3টে প্যারামিটার ছিল। প্রথম প্যারামিটারটা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে পলিটিক্যাল। ছত্তিশগড়ের নকশাল গতিবিধির যে সবচেয়ে বেশি লাভ কেউ যদি নিয়ে থাকে সেটা হচ্ছে কংগ্রেস পার্টি। মানে 90 দশক থেকে আস্তে 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 যেটা শুরু হয়েছিল, এক সময় যেই বস্তরটাকে সবাই জানে যে বস্তরে নকশাল ছিল, বস্তরে নকশাল গতিবিধি ছিল, বস্তরে নকশালিরা হামলা করত বা জন আদালতের নামে লোককে কেটে দুটুকরো করে দিত, সেইখানে পুরো গতিবিধিটা শুরু হয়েছিল কংগ্রেসের হাত ধরে। আর এটা একটা পলিটিক্যাল মুভমেন্ট ছিল যাতে বস্তরের 12-14টা বিধানসভা সিট, সেই বিধানসভা সিট যেন কংগ্রেসের কাছেই থাকে, আর ওই ভোটিং পার্সেন্টেজ বলুন বা ভোট ব্যাংক বলুন ওটা যেন কংগ্রেসের কাছে ইনট্যাক্ট থাকে, সেই জন্য কংগ্রেস এটা শুরু করেছিল। সেকেন্ড প্যারামিটার যে ছত্তিশগড়ের নকশাল গতিবিধি ছিল সেটা হচ্ছে মাইনিং। ছত্তিশগড় বা দেশে অনেক জায়গা আছে যেখানে জঙ্গল আছে, অনেক জায়গা আছে যেখানে বস্তরের থেকে ঘন জঙ্গল আছে, কিন্তু সেখানে নকশাল নেই। কিন্তু বস্তরে কেন আছে? সেটার প্রমুখ কারণ এটা মানতে পারবেন যে বস্তরে আয়রন ওর ছিল, আয়রন ওর আছে। বস্তরে খুব দুর্লভ মিনারেল যেটা হয় সেটা টিন, সেটাও বস্তরেই পাওয়া যায়, যেটা জাপান পর্যন্ত যায়। তো আজ থার্ড প্যারামিটার ছিল গার্ডিং অফ ইললিগাল মাইনিং। আপনি এক লাইনে যদি শুনতে চান তো এটা বলতে পারেন, ইললিগাল মাইনিংয়ের গার্ডিং করতো ওরা। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছি, তাহলে কি এখান থেকে নকশাল গতিবিধি ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড, তাহলে এটার একই ধরনের একটা সিমিলারিটিকে আমরা দেখতে পাচ্ছি? বিষয়টা নিশ্চয়ই বলাই যায়, একদম বলা যায়। ঝাড়খণ্ডে কয়লা আছে, সেই মাইন্স আছে, মাইন্স আছে, সেই অনেক বড় বড় মাইন্স আছে ঝাড়খণ্ডে, সেটারও ওরা ইললিগাল মাইনিংয়ের গার্ডিং করছে। দে আর গার্ডস টু ইললিগাল মাইনিং, বেসিক লাইন। 3 নম্বরের প্যারামিটার হচ্ছে যে সশস্ত্র নকশালবাদের হাত ধরে কমিউনিস্ট পার্টিও কিন্তু পলিটিক্স করে। কমিউনিস্ট পার্টি যদি কোনো পলিটিক্যাল পার্টি বা কমিউনিস্ট পার্টির একটা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দরকার হয়, একটা ফিনান্সিয়াল বেসের দরকার। দেখুন, আপনিও জানেন আমিও জানি যে কমিউনিস্ট পার্টির ওপরের সারিতে যারা বসে আছে, ওপরের সারির যারা বড় বড় লিডার, তারা তো অর্ধেক সময়টা ইউরোপ ঘুরতে কাটায়। ভারতে যখন বেশি গরম পড়ে যায় বা বাংলায় গরম টেম্পারেচারটা বেড়ে যায়, তখন তো তারা হলিডে মানাতে ইউরোপে ঘুরে বেড়ায়। তো এই ইউরোপ ঘোরার পয়সাটা আসবে কোথা থেকে? এই ইউরোপে গিয়ে বা আমেরিকায় গিয়ে বা ইংল্যান্ডে গিয়ে ভারতের নামটাকে নিচু করার যে প্রচেষ্টাটা চলতে থাকে, সেটা যাওয়ার জন্য টিকিটের দরকার। সেখানে গিয়ে কথা বলার জন্য তো তাদের কাছে প্ল্যাটফর্মের দরকার। সেই প্ল্যাটফর্মের দরকারে ফিন্যান্সের দরকার। এই ফিন্যান্সটা দুরকম, একটা ভারতকে নিচু দেখিয়ে অন্য দেশের থেকে ফিনান্সিয়ালি অ্যাক্সেস পাওয়া আর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাওয়া। সেই জন্য নকশালটাকে জীবিত রাখাও দরকার ছিল, আর সেই জীবিত রাখার জন্য সবচেয়ে ভালো জায়গা যেটা পেয়েছিল সেটা ছত্তিশগড় পেয়েছিল। কারণ ওখানে ওই, আবার আমি বলতে গেলে হয়তো একটু পলিটিক্যাল হয়ে যাবে, কিন্তু কমিউনিজম আর কংগ্রেস both comes from sea and both are directly proportional to each other. যেই দেশে কংগ্রেস উঁচুতে ছিল, কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, কংগ্রেসের আলাদা আলাদা স্টেট গভর্নমেন্ট ছিল, তখন দেখুন কিন্তু কমিউনিজম একদম টপে ছিল। আজ কংগ্রেসের পতন হয়ে গেছে, সেই জন্য কমিউনিজমেরও পতন হয়ে গেছে। এই 3টে প্যারামিটারের আশেপাশে
ছত্তিশগড়ের নকশাল গতিবিধি জন্ম নিয়েছে, আর ছত্তিশগড়ের নকশাল গতিবিধি আগে বাড়ানো হয়েছে, প্রশ্রয় দেওয়া হয়েছে, আর অর্গানাইজডভাবে প্রশ্রয় দিয়ে এই জায়গাটাকে পৌঁছিয়েছিল। আপনি দুটো জিনিস খুব সুন্দর কথা বললেন, তা পয়েন্টগুলো এলো, আমি সেগুলোকে নিয়ে আবার পরবর্তীকালে প্রশ্ন করব। কিন্তু এখন এই যে বিষয়টা যেগুলো টেলিভিশনে আসছে বা আমরা দেখছি, যে ধরনের নকশাল লিডাররা ওখানে ধরা পড়ছে বা সারেন্ডার করছে, তারা যখন পুলিশের সামনে আসছে, আমরা কিন্তু দেখছি যে বড় লিডারশিপ যারা আসছে তারা কিন্তু বাস্তারের বাসিন্দা নয়। তারা বাস্তারের বাসিন্দা যারা আসছে তারা কিন্তু বন্দুকবাজ। এরা কিন্তু বেশিরভাগটা অন্ধ্রপ্রদেশের, তারা ভালো করে হিন্দিটাও বলতে পারে না। তো এই একটা প্রশ্ন আমার মনের মধ্যে আসছে যে এটা নিয়ে যদি আপনার কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা যদি বলেন। আমি তো প্রথমেই বললাম আপনাকে, যে আগে আমরা সেই চর্চাটা করলাম, বাস্তারের যে ট্রাইবাল জনজাতি সমুদায় থেকে যারা যে ভাই বোনেরা আছে, তারা নকশালকে প্রশ্রয় দিতে চায়নি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, তাদের মাইন্ড ওয়াশ করা হয়েছে, আর তাদের কাছে এমন একটা সিন দেখানো হয়েছে যে তারা যদি বন্দুক না ওঠায় তাহলে তাদের বস্তার তাদের হাত থেকে নিয়ে নেওয়া হবে। দেখুন, বস্তরের শিক্ষা অনেক অনেক দেরিতে পৌঁছিয়েছে। আজ যদি আপনি ভাবেন কি ছত্তিশগড়ে বিজেপি রিজাইন হওয়ার পরে, 2003-এর বিজেপি রিজাইন হওয়ার পরে বস্তরে প্রায় আজ যে স্কুল দেখা যাবে তার মধ্যে 70% স্কুল বিজেপি রিজাইমে হয়েছে। তারপরে বিজেপি রিজাইমে গন্ডি, হালবি এই ট্রাইবাল ভাষাতে বই প্রথমবার পাবলিকেশন হয়েছে। তো শিক্ষা বস্তরে অনেক দূরে ছিল। সেই লাভটা নিয়ে কিছু ব্রেন ওয়াশ করার লোক, কিছু ফিনান্সিয়াল, মানে যাদের ফিনান্সিয়াল দরকার ছিল বা যাদের ফিনান্সিয়াল লোভ ছিল, আর্থিক লোভ যাদের ছিল, সেই রকম লোকেরা গিয়ে বস্তরের সোজা সাপটা আমাদের জনজাতি ভাই বোনেদের মাইন্ড ওয়াশ করে তাদের হাতে AK-47 ধরিয়ে নিজের পারপাসটাকে সলভ করার চেষ্টা করেছিল। সেই জন্য আপনি দেখবেন বস্তরের কোনো লিডার আজ আর নকশালের সাথে নেই। বস্তরের জনজাতি ভাই বোনেরা বুঝে গেছে যে স্কুলটাকে যদি নষ্ট করা হয় তাহলে তাদেরই বাচ্চারা পড়তে পারবে না। হসপিটালটাকে যদি নষ্ট করা হয়, যদি হসপিটালটাকে বোমে উড়িয়ে দেওয়া যায়, তাহলে ও হসপিটালের ট্রিটমেন্ট তো বস্তরের লোকেরাই পাচ্ছিল। আর আপনি যে প্রথমে কথাটা বললেন, আবার আমি সেই কথাতে আসবো, আর বারে আসবো, আন্দোলনের শব্দটাই মানে কি? আন্দোলন শব্দটার মানে জনগণের ভালোর জন্য একটা কাজ, বা জনগণের আওয়াজ নিয়ে একটা কাজ। এবার আপনি নিজেই চিন্তা করে দেখুন, জনগণের হাসপাতালকে বোম দিয়ে উড়িয়ে কি আন্দোলন হতে পারে? জনগণের স্কুলকে বোম দিয়ে উড়িয়ে কি আন্দোলন হতে পারে? নিশ্চয়ই হতে পারে না। এটা একটা মাফিয়া অ্যাক্ট। এটাকে আপনি যদি এক লাইনে বলেন তো এটা মাফিয়া অ্যাক্ট। এটা একটা এক ধরনের পাবলিককে ডিপ্রাইভ করার অ্যাক্ট, জনগণকে একটা শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে ডিপ্রাইভ করার অ্যাক্ট। আচ্ছা, কংগ্রেস আমলে সালোয়া জুলুম বলে একটা বিষয় ছিল, চলতো। তো সেটা যিনি লিড করতেন তিনি কংগ্রেসেরই নেতা ছিলেন। আপনি যেটা বললেন যে কংগ্রেসের লোকেরাই নকশালিজমটাকে প্রশ্রয় দিয়েছে, তাহলে তার সঙ্গে নকশালদের সঙ্গে সালোয়া জুলুমের এই কনফ্লিক্টটা, এটার একটু যদি ব্যাখ্যা দেন। আপনি খুব দারুণ প্রশ্ন জিজ্ঞেস করলেন। দেখুন, সালওয়া জুলুম করেছিল মহেন্দ্র কর্মা, শুরু করেছিল, কিন্তু বিজেপি গভর্নমেন্টের ব্যাকগ্রাউন্ডে শুরু করেছিল। আপনি অস্বস্তিটা দেখুন একটা কংগ্রেসের লিডারের, আর বোঝার চেষ্টা করুন যে মহেন্দ্র কর্মা, অজিত যোগীর যখন সরকার ছিল, কংগ্রেস লিড যখন সরকার ছিল 2000 থেকে 2003 পর্যন্ত, তখন মহেন্দ্র কর্মা ওয়াজ এ মিনিস্টার।
সেই যুগে মহেন্দ্র কর্মা অনেক চেষ্টা করেছিল সালভা জুলুম শুরু করার, কিন্তু এইখানেই আপনি ডাইরেক্ট রিলেশনটা বুঝতে পারবেন। কিন্তু দেখুন, কংগ্রেসের সরকারের একটা লিডারকে, একটা মিনিস্টারকে সালভা জুলুম শুরু করার পারমিশন দেওয়া হয়েছিল। সেই সালভা জুলুম শুরু করার পারমিশনটা বিজেপি গভর্নমেন্ট দিয়েছে। আর এটাতে একটা আজকের পরিপ্রেক্ষিতে একটা ভালো কথা উঠে আসছে আপনার কথার পরিপ্রেক্ষিতে, যে বিজেপির আইডিওলজি কি? বিজেপির আইডিওলজি হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি। সেটা যদি কংগ্রেসের কোনো লিডারও নিয়ে আসছে, তাহলে সেই কাজটাকেও বিজেপি অ্যাকসেপ্ট করছে। এটা তো তাই দেখায়। মানে বিজেপি পলিটিক্যাল ভ্যান্ডেটাতে চলে না। বিজেপি একটাই আইডিওলজি, ডেভেলপমেন্ট আর সবাই সাথে নিয়ে সবাই কাজ করা, সবাই একটা সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল সিকিউরিটির অ্যাটমসফিয়ার ডেভেলপ করা, এটা সেটাই বোঝায়। তো সালভা জুলুম মহেন্দ্র কর্মা নিশ্চয়ই শুরু করেছিলেন, উনি কংগ্রেসের লিডার ছিলেন, কিন্তু ইট ওয়াজ হোল হার্টেডলি সাপোর্টেড বাই বিজেপি গভর্নমেন্ট। ডক্টর রমন সিং তখন চিফ মিনিস্টার ছিলেন, আর ডক্টর রমন সিং সালভা জুলুমকে যে ভাবে সাপোর্ট করা যায়, যেভাবে রিসোর্সফুল করা যায়, সেই সব কাজ করেছিল। আর তারপরে স্টেট গভর্নমেন্ট, তখনকার স্টেট গভর্নমেন্ট সালভা জুলুমকে নিজের মুভমেন্ট হিসেবে পুরো চালিয়েছিল। আর এটার সেকেন্ড প্যারাটা আবার আপনি বুঝুন, যেই ভূপেশ বাঘেলের গভর্নমেন্ট আসলো, সালভা জুলুম থেকে যে কানেক্টেড ছিল, সেই রকম লিডারদের ভূপেশ বাঘেলের কংগ্রেস গভর্নমেন্টে খুঁজে খুঁজে মার্ডার করেছিল নক্সালিরা। আচ্ছা, তার মানে আপনার একদম স্পষ্টভাবে বুঝবেন যে আইদার ইট ওয়াজ অজিত যোগী অর ইট ওয়াজ ভূপেশ বাঘেল। কংগ্রেসের চিফ মিনিস্টার যখন যখন ছত্তিশগড়ে ছিল, কংগ্রেসের রিজাইন যখন যখন ছত্তিশগড়ে ছিল, নক্সাল মুভমেন্ট হাইপ পেয়েছে। নক্সাল মুভমেন্ট 1 স্টেপ 2 স্টেপ 5 স্টেপ আগে বেড়েছে। এখান থেকে আরেকটা প্রশ্ন চলে আসছে, কানেক্টেড প্রশ্ন, যে কংগ্রেসের ওখানকার স্টেট লিডারশিপের যে মার্ডারটা হয়েছিল সেই রাস্তাতে, আমার মনে নেই, সেই যে হাইওয়েতে যেখানে মহেন্দ্র কর্মা মারা গেছিলেন, তাকেও খুন করা হয়েছিল, বিদ্যাচরণ শুক্ল ইত্যাদি এরা ছিলেন। তো হোল লিডারশিপ ওয়াজ ওয়াইপড আউট। এটার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে এটা কি মনে হয়, মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং কি এই পুরো বিষয়টা নিয়ে? দেখুন, এই ঘটনা ঝিরাম বলে একটা জায়গায় হয়েছিল এই ঘটনাটা। এই ঝিরাম ঘটনাটা না, মানে বাংলার ব্যোমকেশ বক্সির গল্পের মতো, আচ্ছা, দারুণ ইন্টারেস্টিং। যখন ঝিরাম ঘটনাটা হয়, তখন কংগ্রেসের যাত্রা চলছিল তখনকার প্রেসিডেন্ট নন্দকুমার পটেলের লিডারশিপে, যেখানে এই যাত্রাটা হওয়ার কথা ছিল, যেখানে এই পরিবর্তন যাত্রা চলছিল, তখনকার যুগে একটা পলিটিক্যাল যাত্রা চলছিল। সেটা যখন বস্তরে পৌঁছায়, সেইখানে ভূপেশ বাঘেলেরও থাকার কথা ছিল, কিন্তু ভূপেশ বাঘেল ছিল না। অজিত যোগীরও থাকার কথা ছিল, কিন্তু অজিত যোগী অ্যাবসেন্ট ছিল। অজিত যোগী জগদলপুর পর্যন্ত ওই পার্টির সাথে চলেছিল, তারপরে উনি অ্যাবসকন্ডিং হয়ে গেলেন, মানে উনি উইথড্র করে ফেরত চলে এসেছিলেন। ভূপেশ বাঘেলও তাই করেছিলেন। তো এবার এই প্রশ্নটা আমার মনের ভেতরেও চলে, যে কংগ্রেসের লিডাররা কে এরকম একটা কনস্পিরেসি করেছিল না করেছিল না। তারপরে তখনকার যে হাইয়েস্ট লিডার ছিল চরণদাস মহান্ত, যখন এই ঘটনাটা হওয়ার পরে হসপিটালে যায়, তখন একটা লিডার ছিল বস্তরের কবাসি লকমা, যে পরবর্তীকালে মিনিস্টারও হয়েছিল ভূপেশ বাঘেল গভর্নমেন্টে। তারপরে ওখানকার এখন যে লিকার ঘোটালা যেটা হয়েছিল ওখানকার, তো লিকার স্ক্যামের জেলেও ছিল। সেই কবাসি লকমাকে প্রথম কোশ্চেন চরণদাস মহান্ত গিয়ে জিজ্ঞেস করেছিল, তু ভাগা কিউ থা? তার মানে আপনি এই সব, মানে আমরা অনেক সময় বলি না কানেক্টিং দ্য ডটস, অনেক প্রশ্নর উত্তর বা কানেক্টিং দ্য ডটস করলেও পাওয়া যায়। তো আপনি এই ডটগুলোকে কানেক্ট যদি করতে পারেন,
যে অজিত যোগী কেন চলে গেছিল, ভূপেশ বাঘেল কেন প্রেজেন্ট ছিল না, চরণদাস মহন্ত কেন প্রেজেন্ট ছিল না, চরণদাস মহন্ত কেন কওয়াসি লাকমাকে কোশ্চেন করেছিল যে তু কিউ চলা গেয়া থা। তারপর 5 বছর ভূপেশ বাঘেলের সরকারে সেটা নিয়ে কোনো গবেষণা হলো না, পুরো ঝিরম ঘাটিটা নিয়ে, বা সেইটা নিয়ে কোনো তদন্ত হলো না। সেই ঝিরম ঘাটির তদন্ত নিয়ে প্রতিদিন ভূপেশ বাঘেল বলতো যে মেরে জেব মে पर्ची रखा हुआ है, किसका दोषी कौन है, কিন্তু 5 বছর সে কোনোদিন সেই দোষীটার নাম বললো না। তার মানে আপনি নিজে চিন্তা করে দেখুন এই এতগুলো কানেক্টিং দ্য ডটস করে যে দোষীটা কে ছিল। আর কংগ্রেস আর সশস্ত্র মাওবাদ, সশস্ত্র নক্সলবাদ কি করে এক অন্যকে সাপোর্ট করে বা এক অন্যর সাথে সাথে হাত ধরে চলে, এটা তো স্পষ্ট। আপনি একটা ইন্টারেস্টিং জিনিস বললেন, সেটা হচ্ছে কংগ্রেস যখন বেড়েছে ভারতবর্ষে তখন কমিউনিস্টরা বেড়েছে। তো এটা কি কংগ্রেসের একটা ভেন্টিলেশনের জায়গা? যেভাবে কংগ্রেস তৈরি হয়েছিল ইংরেজ আমলে, ওরা কংগ্রেসকে তৈরি করেছিল এখানকার অ্যাঙ্গারকে ভেন্টিলেট করার জন্য একটা প্ল্যাটফর্ম। তো আজকে আপনার সেখান থেকে একটা সিমিলারিটি ড্র করা যায় যে কংগ্রেস যখন ক্ষমতায় আছে সেই সময়তেই আমরা দেখতে পাচ্ছি কমিউনিস্ট ইন্টেলেকচুয়ালসদের তাদেরও বলবলাও চলছে, এবং যখন তারাও একটা প্ল্যাটফর্মে পাচ্ছে বা বিভিন্ন জায়গাতে তারা একটা এন্ট্রি পাচ্ছে, এবং কংগ্রেস আজকে দেশ থেকে বিলুপ্ত কথাটা বলা ঠিক না, মানে দুর্বল হয়ে যাওয়ার পরে কমিউনিস্টরা প্রায় বিলুপ্তির জায়গায় চলে গেছে। তো এটা একটা ভেরি ইন্টারেস্টিং অ্যানালজি। তো যাই হোক, কথার মাধ্যমে এটা একটা ছোট ইয়ে বলছি আমি আপনাকে। 1978 এখানে পশ্চিমবাংলায় কমিউনিস্ট পার্টি এসছিল রিজাইন। তখন একটা কথা বলতো, একটা স্লোগান ছিল, ইন্দিরা গান্ধী কোথায় গেল, জলের তলায় তলিয়ে গেল। আপনিও হয়তো শুনেছেন। এবার ইন্দিরা গান্ধী কোথায় গেল, জলের তলায় তলিয়ে গেল, এই কথাটা কে বলতো? কমিউনিস্ট পার্টির লোকেরা। কিন্তু কেন্দ্র সরকার ইন্দিরা গান্ধীর ছিল, আর ইন্দিরা গান্ধীর এগেনস্টে, কেন্দ্র সরকারের এগেনস্টে কমিউনিস্ট পার্টির কোনো লোক পশ্চিমবাংলায় কিছু করে, পশ্চিমবাংলায় কোনো আন্দোলন দাঁড় করায়, পশ্চিমবাংলায় কোনো বিরোধিতা করেনি। তো এটা আর বোঝার কি, মানে এটাকে আর খুলে আর কি করে আমরা বুঝতে পারি? মানে এটা তো সবাই সামনে একদম সর্ববিদিত যে কংগ্রেস আর কমিউনিস্ট একটা কয়েনের দু পিঠ। কয়েনটা যার পকেটেই থাকবে তার পকেটেই কমিউনিস্টও থাকবে আর কংগ্রেসও থাকবে। ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে এলো। আলোচনা করতে করতে একটা জিনিস দেখছি, যেটা প্রশ্নটা আসছে যে ছত্তিশগড়ে কংগ্রেস লিডারশিপের মধ্যে যে নামগুলো আসছে মহেন্দ্র কর্মা ছাড়া, আমরা সেখানে ট্রাইবাল লিডারশিপের তারা একটা প্রদেশের মুখ্য ধারাতে আসা বা কংগ্রেসের লিডারশিপের মধ্যে সেই নামগুলো কি খুব বেশি আছে? আজকে তো ছত্তিশগড়ে বিজেপি তারা যে চিফ মিনিস্টার তাদের ট্রাইবাল, তারা উপজাতির লোককে চিফ মিনিস্টার পর্যন্ত করেছে, কিন্তু কংগ্রেসের লিডারশিপের যার যার নাম বলেন তাদের ট্রাইবাল নাম তো আসছে না। তো তারাও কি সেটাকে ট্রাইবালদের বলতে পারি তারা ইউজ করে গেছে বিভিন্নভাবে? দারুণ কোশ্চেন জিজ্ঞেস করলেন আপনি। মানে সত্যি করে আমার মনে নিজে চিন্তা হচ্ছে যে আপনি ছত্তিশগড়ের থেকে এত দূরে থেকে ছত্তিশগড়ের রাজনীতি থেকে এত কি করে ইনফরমেটিভ ছত্তিশগড়ের রাজনীতির ব্যাপারে। দেখুন, ছত্তিশগড়ে কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট হলো ভূপেশ বাঘেলের গভর্নমেন্টে, মানে 2020 পরে প্রথম প্রেসিডেন্ট, মানে 20 বছর ছত্তিশগড়ে জন্মানোর 20 বছর পর ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট দিতে পেরেছিল কংগ্রেস। সে হচ্ছিল মোহন মারকাম। তাকে আবার সরিয়ে দিয়ে আবার দীপক ব্যাজকে প্রেসিডেন্ট বানালো, পার্টি প্রেসিডেন্ট, সেও ট্রাইবাল। তার আগে ভূপেশ বাঘেল নিজে ছিল, তার আগে চরণদাস মহন্ত ছিল, এরকমভাবে অনেকেই পার্টি প্রেসিডেন্ট ছিল, কিন্তু কেউ ট্রাইবাল ফেস ছিল না। দেখুন, কংগ্রেসের কাছে ট্রাইবাল বা জনজাতি ভাই বোনেরা সবসময় একটা ভোট ব্যাংক। যেমন আজকেও কংগ্রেসের কাছে সবচেয়ে বড় ভোট ব্যাংক কি? মুসলিম কমিউনিটি। আর মুসলিম কমিউনিটির ম্যাক্সিমাম কাজ কি? ওই বলে না
টায়ার পাঞ্চার ঠিক করছে। মানে কংগ্রেসের ভোট ব্যাংক যারা, তাদেরই কংগ্রেস সবসময় সাপ্রেস করে রেখেছে। কারণ কংগ্রেসের বিচারধারা এটা ছিল, যদিও তাদের সাপ্রেস করে না রাখি, তারা যদি শিক্ষিত হয়ে যায় তাহলে হয়তো কংগ্রেসের অ্যাকচুয়াল ফেসটা তারা জানতে পেরে যাবে আর কংগ্রেসের হাত ছেড়ে দেবে। সেই জন্য জনজাতি ভাই বোনেদের ওরা কোনোদিন নিজের গভর্নমেন্টে জায়গা দেয়নি। ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির বাজেট 2014 আগে কত ছিল আর ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির 2014 পরে কত বাজেট ছিল, এটা যদি আপনি কম্পারেটিভ স্টাডি করে নেন তাহলে আপনি একবারে বুঝতে পেরে যাবেন। আমি একটা ছোট আপনাকে ডেটা বলছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা ছিল সেটা কংগ্রেস গভর্নমেন্টে ছিল ইন্দিরা গান্ধী আবাস যোজনা নামে জানা যেত। পুরো ভারতে 2014-তে 17,000 ইন্দিরা গান্ধী আবাসের স্কিম, 17,000, অনলি 17,000। সেখানে আজ 2026-এ 2 crore প্লাস প্রধানমন্ত্রী আবাস। দেশও এই, বাজেটও এই, পার্লামেন্টও ওই, আর সিস্টেমও একই। তাহলে চেঞ্জটা কী করে আসে? তার মধ্যে প্রধানমন্ত্রী আবাসের মধ্যে প্রায় 30-40% ইজ স্পেসিফিক্যালি ফর দ্য ট্রাইবাল এরিয়াস। তার মানে আপনি চিন্তা করে দেখুন কি কংগ্রেসের ইচ্ছাটা কী ছিল আর কমিউনিস্টদের ইচ্ছাটা কী ছিল। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছিল, আপনি আবার যে বললেন নকশাল আন্দোলনে কোনোদিন শুনতে পেরেছেন যে আমাদের ট্রাইবাল এরিয়াতে ডেভেলপমেন্ট কেন হচ্ছে না? ওরা মানে আপনি হয়তো শুনেছেন আলুর ফার্মিং হয়, টমেটোর ফার্মিং হয়, হয়তো অনেক সবজির ফার্মিং হয়। বস্তরে আইডির ফার্মিং করেছিল। বস্তরের প্রতিটি জমিতে আইডি পুঁতে রেখে দিয়েছিল। সেই আইডিটা তো চিনতে পারতো না কি এটা সিআরপিএফ এর লোক বা এটা বস্তরের একটা জনজাতি ভাই বোন বা এটা কোনো পশু পাখি, সে তো বুঝতে পারছে না। একটা আইডি তো ব্লাস্ট হবে। আইডি ব্লাস্টে আমি বললে আপনি অবাক হয়ে যাবেন, আইডি ব্লাস্টে কিছু না হলে বস্তরে আজকে জীবিতভাবে 500 থেকে 1000 জনসংখ্যা হবে যাদের কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর অন্য কোনো শরীরে ক্ষতি হয়েছে, পশু মারা গেছে, এইসব ঘটনা হয়েছে। তো এদের হিউম্যান রাইটস ছিল না নাকি? এরা কি হিউম্যানই ছিল না? এরা কি হিউম্যান এর চশমা থেকে কোনোদিন কমিউনিস্ট পার্টির যে আরবান নক্সাল বা নক্সাল সিম্প্যাথাইজাররা ছিল তারা এদের কথা কেন কোনোদিন ওঠায়? আজ আমি একটা ছোট মেয়েকে দেখলাম, 12 বছরের মেয়ে ছিল, তার পাটা এত ক্ষতবিক্ষত হয়ে গেছিল যে তার বোনটা মানে পায়ের যে হাড়টা থাকে সেই হাড়টা পর্যন্ত টুকরো টুকরো হয়ে গেছিল। সেই ছোট্ট বোনটার ব্যাপারে কোনোদিন চিন্তা কেন করা হয়? আজ কিছু না হলে জন আদালত লাগিয়ে সোজা সাপটা জনজাতি ভাই বোনদের গলা কেটে মেরে ফেলা হতো। তাদের বাচ্চাদের কথা কেন চিন্তা করা হয়? আজ হাজারে হাজার লোককে মারা হয়েছে। হাজারে হাজার লোক কারা ছিল? ওদেরই মধ্যে তো ছিল। একটা ট্রাইবেল ভাই AK-47 চালাচ্ছে আরেকটা ট্রাইবেল ভাইয়ের উপরে, আর সেটা প্রপাগেট করে ফিনান্সিয়াল গেইন কে নিচ্ছে? যে দিল্লিতে বসে আছে, যে দিল্লিতে বসে আমেরিকার টিকিট পেয়ে আমেরিকায় টরেন্টোতে গিয়ে বা লন্ডনে গিয়ে ভারতের ব্যাপারে ভাষণ দিচ্ছে, তাও নেগেটিভ ভাষণ দিচ্ছে। আপনি চিন্তা করে দেখুন কতটা ব্যথা ছিল। আজ আমাদের বিশাল সৌভাগ্য যে অমিত শাহের মতন একটা স্বরাষ্ট্রমন্ত্রী আমরা পেয়েছি। আজ দেশ একটা স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছে অমিত শাহের মতন, যে ডেডলাইন দিতে পারে, যে টার্গেট নিয়ে কাজ করতে পারে, যে প্রথমবার বলল না আমরা 31শে মার্চ 2026 শেষ করে দেব। মানে এত
এত বড় পলিটিক্যাল অ্যাডমিরেশন, এত বড় পলিটিক্যাল থট প্রসেস, পলিটিক্যাল উইল আমরা যাকে বলি। পলিটিক্যাল উইল যেটা, সেই পলিটিক্যাল উইলটা আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আজ কত স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেশে দেখেছি, কিন্তু এরকম পলিটিক্যাল উইল দেখিনি। তার সাথে আমায় এটাও বলতে হবে, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার বিষ্ণুদেব সায়জি আর ওখানকার গৃহমন্ত্রী, ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা জি মানে এনারা দুজন আর অমিত শাহের লিডারশিপ ছিল, পলিটিক্যাল উইল ছিল, যেটা এত বড় প্রবলেম, বছরের প্রবলেম মাসের ভেতরে শেষ করে দিল। বোঝা গেল ছত্তিশগড়ের নকশাল সমস্যা নিয়ে আপনার অনেক কিছু বললেন, আমরাও জানতে পারলাম, আমাদের দর্শক বন্ধুরাও জানতে পারলো। দুটো জিনিস, যে ট্রাইবাল নকশালদের এই সারেন্ডারের সময় বিভিন্ন সাক্ষাৎকার দেখছি, সবসময় যে লিডারশিপের সাক্ষাৎকার নয়, সাধারণ যারা বন্দুকবাজ ছিল বা যারা ফুট সোলজার, তাদেরও বিভিন্ন রকম সাক্ষাৎকার টিভিতে আসছে বা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে আসছে। একটা জিনিস দেখে মনে হচ্ছে তারা যেন জঙ্গল থেকে বেরিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে, একটা হাঁপ ছেড়ে বাঁচছে। এবং ওখানকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার উদ্যোগের একটা বিরাট প্রশংসা। লিডারশিপ যারা আছে তারা তো কায়দা করে ডেকে ঢুকে ঘুরিয়ে ফিরিয়ে কথাবার্তা বলছে, কিন্তু সাধারণ ফুট সোলজার যারা ট্রাইবাল অ্যাকচুয়ালি স্থানীয় লোক, তারা তো সরল। তাদের মধ্যে এই স্বস্তির ভাবনাটা, যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, কোনো একটা জেলখানায় ছিলাম, আমাদের ধরে রাখা হয়েছিল, এখানে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম, এরকম একটা মনস্তত্ত্ব একটা খুব বিশেষভাবে ফুটে উঠছে, সেটা আমরা দেখছি। দু কথা এটা নিয়ে যদি বলেন, কারণ আপনি নিশ্চয়ই তাদের সঙ্গেও আমি মানে মেশার হয়তো সুযোগ হয়েছে আপনার। নিশ্চয়ই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাম বিজয় শর্মা যে একটা পলিটিক্যাল উইলের সাথে সাথে একটা সফট কর্নারও ছিল। সেই সফট কর্নারটা যখন সে প্রথম গৃহমন্ত্রী হয়েছে, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, তখনই প্রথম দিন তার ভাষণে শোনা গেছে। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছিলেন যে আমি তো ফোন কলেও রেডি, কেউ যদি সারেন্ডার করতে চায় আমাকে একটা ফোন কল করুন, আমার একটা ভিডিও কল করুন, আজ আমি ভিডিও কলের মাধ্যমে আপনাদের কাছে উপস্থিত আছি। তো এইরকম একটা লিডার পাওয়া ছত্তিশগড়ে, আর এই লিডারটা কেবল জনগণের লিডার না, এই লিডারটা ছিল পুলিশ বাহিনীরও, এই লিডারটা ছিল ফোর্সের। ওটা আমি বলতে ভুলে গেছি, এবং ফোর্সের লোকেরাও দেখলাম অত্যন্ত ভালো কাজ করেছে। এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো দেখে, যে শাসন কিভাবে চলে, গণতান্ত্রিক পদ্ধতি কিভাবে চলে, সিস্টেম কিভাবে চলে, সেটা দেখানোর জন্য তারা যে ইনফর্ম ছিল, তারা যে জানতো না, তাদেরকে যে ভুল বুঝিয়ে রাখা হয়েছিল, সেটাকে এক্সপোজ করার জন্য বেশ কয়েকশো সারেন্ডার্ড মাওবাদীকে তাদেরকে ওখানকার অ্যাসেম্বলি ঘোরাতে নিয়ে যাওয়া হলো। এবং তারা ওখান থেকে ঘুরে আসার পরে তাদের যে মানে কি বলবো, মানে আত্মতৃপ্তি, যেটা আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, যে তারা জানতোই না সিস্টেম কীভাবে চলছে, মানে হাউ ইট ইজ অর্গানাইজড। তো আচ্ছা, এটা আমার খুব একটা ভালো সিদ্ধান্ত, ভেরি একটা মানে প্রথম দিন থেকে ভালো লেগেছে পারি দাদা, কি যেদিন থেকে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সেদিন থেকে ফার্স্ট ডে থেকে উনি চেষ্টা শুরু করেছিলেন। টেলিফোনেও ইনভাইট করেছিলেন, ভিডিও কলে ইনভাইট করেছেন। তারপরে নকশাল পুনর্বাস নীতি, সেটা উনি নিজের বাড়িতে বসে ড্রাফট করেনি, উনি সেটার জন্য গুগল ফর্ম প্রপাগেট করেছিলেন। গুগল ফর্ম নকশালিদের ভেতরে প্রপাগেশন হয়েছিল, যাতে তারা নিজেদের পলিসি কেমন হয় তারা ডিসাইড করে যেন বলতে পারে। এইবার এই কাজগুলো যেটা হয়েছে, দেখুন, মাওবাদ বা মাও বলে বন্দুকের নলি থেকে গণতন্ত্র জন্মেছে, বা বন্দুকের নলি থেকে শাসন চলবে, এটাই তো বলে মাওবাদ। কিন্তু সত্যি কি বন্দুকের নলি দিয়ে
শাসন চালানো যাবে? কতদিন চালানো যাবে? আজ আমরা মাওবাদের সবচেয়ে বড় কি প্রতীক চিহ্ন হিসেবে চাইনাকে দেখি। চায়না থেকে তো খবরই বেরোতে পারে না। চায়নায় আজকে হয়তো আমরা যেটা শুনছি সেটা সত্যি কি মিথ্যা এটা কেউ জানি জানি না। না। চায়নাতেই তো ওই থিয়ানমেন স্কোয়ারের ঘটনা হয়েছিল, যেখানে ট্যাঙ্ক দিয়ে লোকেদের মারা হয়েছিল। তার মানে কি সবসময় বন্দুকের নলি দিয়েই শাসন চলবে? সেটাকে মিথ্যা বানানোর জন্য, সেটাকে লোকের কাছে সত্যি কথাটা তুলে ধরার জন্য আজ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কাজ করেছে সেটা সত্যি সবার কাছে পৌঁছানো উচিত, আর নিশ্চয়ই বাংলায় পৌঁছানো উচিত। কারণ আমি আবার বলবো, যেই নকশালবাদের জন্ম বাংলায় হয়েছে সেই নকশালবাদের মৃত্যু কিন্তু ছত্তিশগড়ে হয়েছে। তো কন্টেম্পোরারি মানে বাংলা নকশালবাদের সাথে সবচেয়ে বেশি কন্টেম্পোরারি, সবচেয়ে মানে আম্বিলিক্যাল কর্ডে জুড়ে আছে বাংলা আর ছত্তিশগড় নকশালবাদের। তো এটা বলা যায় আর কি। তো সেই জন্য আমি তো বারবার এটাই বলতে চাই যে আজ যে নকশালবাদের সমাপ্তি হয়েছে সেটার যেন পুনরাবৃত্তি না হয়, সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আজকে এক স্টেপ আগে গিয়ে চিন্তা করা উচিত যে কোনো প্রদেশে, এই দেশের কোনো কোনায় এই নকশালবাদের যেন পুনরাবৃত্তি না হয়। ধন্যবাদ দাদা, অনেক খুব অনেক ভালো ধন্যবাদ। আলোচনা হলো। আশা করি আমাদের দর্শক বন্ধুরা আজকের এই আলোচনা থেকে উপকৃত হবেন। আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আগামী দিনে এরকম পডকাস্ট আরও আপনাদের সামনে আনতে। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। নমস্কার। भारत विविधताओं का देश और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना, और उस विजन को जमीन पर उतारने का संकल्प मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें, तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं, महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र, ओमकारेश्वर ज्योतिर्लिंग अद्वैत चेतना का तीर्थ, अमरकंटक नर्मदा का उद्गम, चित्रकूट राम कथा की पावन भूमि, कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार, कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान, प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम, चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना, यादव जी का मिशन मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश आस्था, प्रकृति और विकास का संगम।